শিবির সন্দেহে তাকে পেটানো হলো, হলের মধ্যে নির্যাতিত করা হলো, তার হাত পা ভেঙে দেওয়া হলো, অথবা মারাত্মকভাবে আহত অবস্থায় আছে, সেই শিক্ষার্থীর পাশে না দাঁড়িয়ে তাকে নিয়ে গিয়ে থানায় দিচ্ছে। তারা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন নাই, তারা মূলত দলীয় কর্মীর ন্যায় আচরণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 4 আগস্ট গণভবনে গিয়ে বলেছেন যে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর কঠোর হওয়ার নির্দেশ দিচ্ছেন না কেন। আরেকটা ফোন কল তো সবার চোখের সামনে আছে, ভিসির সাথে মাকসুদ কামালের সাথে যখন হাসিনার কথা হয়েছে, তখন মাকসুদ কামাল বলেছে যে একটু ঠান্ডা হলে পরে এই স্টুডেন্টদের ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন। আপনি বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করাকালে ছাত্রলীগের মুখোমুখি হয়েছেন কিনা, হলো কিরকম, কোন তিক্ত অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান কিনা? বিশ্ববিদ্যালয়ে আমি হলে থাকা অবস্থাতেই মহসিন হলে রাকিব ভাই, ওনাকে ব্যাপকভাবে নির্যাতন করা হয়। আমি তখন ক্যাম্পাসে হলে থাকতাম, তখন ক্যাম্পাসে ছিলাম। যখন এই নির্যাতনটা করা হচ্ছে, ওনাকে 4তলা থেকে ফেলে দেওয়া হয়। ওনার ব্যাপকভাবে আহত হন, সিরিয়াস আহত হন, এবং ওই আহত অবস্থায়, পা ভাঙা অবস্থায় উনি পা একেবারে হিচড়ে উনি ওই সিনেট বিল্ডিংয়ের গেট পর্যন্ত যাওয়ার পরে আবার ছাত্রলীগ তাকে ধরে এনে নির্যাতন করে। তো ব্যাপকভাবে উনি নির্যাতনের শিকার হন। তো ওই দিনের ঘটনাটা আমার মনে আছে। পরে আমি হল থেকে বের হয়ে যাই। এরপরে আর হলে থাকার মতো আর কোনো পরিবেশ ছিল না। তো ওই একটা নির্যাতনের কথা স্পষ্ট মনে পড়ে। এছাড়া 2017-তে আমি যখন বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, ওই মাসে সকল হলে একটা নির্যাতনের ধারা শুরু হয়। প্রায় শতাধিক ছাত্রকে বের করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে। তো ওই সময়টা খুব ক্রিটিক্যাল টাইম গেছে, এবং মাসখানেক আমরা ঘুমাইতে পারি নাই কেউ আর কি। এবং প্রত্যেকটা হলেই প্রতি রাতে নির্যাতনের গল্প, মানে কারণ কেউ না কেউ নির্যাতিত হচ্ছে। তারপরে কি হচ্ছে, হলের প্রভোস্ট এসে তাকে পুলিশের কাছে ধরা দিচ্ছে। এই যে সিচুয়েশন, ওই সময়টা খুব ভালো মতো মনে পড়ে। এটা 17 সালের কথা বলছি। এরপরে 19 সালে, 18 সালে কোটা সংস্কার আন্দোলন যেটা হলো, এই কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। তো এইখানে ছাত্রলীগের আচরণ দেখেছি, ছাত্রলীগ কিভাবে করে মারদাঙ্গা রূপ তার ধারণ করেছে। এরপরে 19 সালে এসে আবরার ফাহাদের যে হত্যাকাণ্ড, আমি তখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি, বুয়েটে আবরার ফাহাদের যে হত্যাকাণ্ড, এরপরে বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের ছাত্ররা যে আন্দোলনে মুখর হয়ে ওঠে। তো ছাত্রলীগের যে লম্বা তিক্ত সময়, এই পুরো সময়টাই আমার আসলে অভিজ্ঞতা। আর রিসেন্টলি আমার এই গণ অভ্যুত্থানের আগে আরেকটি অভিজ্ঞতা হলো, বুয়েটের যখন 34 জন শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে অ্যারেস্ট হয়, তখন ওইখানে আমার ছোট ভাইও ছিল। পরবর্তীতে আমি এটা নিয়ে প্রেস ব্রিফিং করি। বুয়েটের অভিভাবক, এই যারা ছিল, তো সকল অভিভাবককে সাথে নিয়ে, যারা অ্যারেস্ট হয়েছেন, তখন আমি ফিল করি যে আসলে কি পরিমাণ একটা অসহায়, নিরাপত্তাহীন অবস্থায় আমরা বাস করতেছি। কোনো অভিযোগ ছাড়া তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সঠিকভাবে সহযোগিতা করছে না। ওই জায়গার স্থানীয় পুলিশ বা প্রশাসন যারা আছে, তাদের সাথে যোগাযোগ করেও সেই সহযোগিতা পাচ্ছি না। পরবর্তীতে ওই প্রেস ব্রিফিং করার পরে নানা জায়গা থেকে হুমকি পেয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পরের দিনই কোর্ট থেকে তারা জামিন পেয়েছেন। নয়তো এই 34 জন শিক্ষার্থীর জীবন বিপন্ন হয়ে যেত, একাডেমিক জীবন। তারা হয়তো অনেকেই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হতেন। তাহলে এই যে কালচারটা, যে ছাত্রলীগ তার বন্ধুকেও, তার ক্লাসমেটকেও, তার ব্যাচমেটকেও নির্যাতনের হাত থেকে সে রেহাই দিচ্ছে না, সবাইকে সে নির্যাতন করছে, শুধু তার মতের সাথে না মিললেই হলো। শিবির পেলেই মারবে, অন্য মত হলেই মারবে, তার মতের বিরোধিতা হলেই মারবে। এই যে কালচারটা, এই কালচারটা তো ছাত্রলীগ চালু করেছে, এবং এইটা আমরা পুরো ক্যাম্পাস লাইফে আমার জীবন দিয়ে দেখেছি। তো ছাত্রলীগের এই সমস্ত তিক্ত অভিজ্ঞতার মোটা দাগে মানে আমি একটা প্রত্যক্ষ সাক্ষী। যারা শিবির করে কিংবা ছাত্রদল করে বা আরো যেটাই করুক না কেন, সেক্ষেত্রে যাদের উপর নির্যাতন করা হয়েছে শিবির বলে, এখন প্রশ্নটা হলো, এরা এরা কি করতো? এরা কি চাঁদাবাজি করতো? এরা কি লুটতরাজ করতো? এরা কি ধর্ষণের সাথে জড়িত ছিল? এই শিক্ষার্থী কি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ক্ষেত্রে তারা থ্রেট ছিল কিনা, হুমকি ছিল কিনা? যদি নাই হয়ে থাকে, তাহলে প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের তথাকথিত শিক্ষক কিভাবে এরকম নির্যাতন করতে পারে? এটার পিছনে কি কোনো কারণ আছে, বা আপনি কি মনে করেন, নাকি এটা শুধুই
মানে মনুষ্যত্ব জ্ঞানহীন কোনো আচরণ, নাকি কোনো আসলেই তারা ভয়ানক ছিল? শিবির মানে কি ভয়ানক, এটা যদি স্পেসিফিকলি আপনি বলেন। এটার মূলত কারণ ছিল হলো ফেসিবাদী কাঠামো। তাদের মনস্তত্ত্বে ঢুকে গেছে যে ভিন্নমতকে আর জায়গা দেওয়া যাবে না। এবং আপনি চিন্তা করেন যে কেউ যদি শিবির করে তাকে কি মারা যাবে? কোনো নাগরিক কি অন্য নাগরিককে মারতে পারে? কোনো শিক্ষার্থীকে অন্য শিক্ষার্থীকে মারতে পারে? বিষয়টা এমন হয়ে গেছে যে শিবির সন্দেহে মারধর, বোধহয় শিবির হলে মারা যায়। কেন? রাষ্ট্রের তো আইন আছে। আপনি যে প্রশ্নগুলো করেছেন, রাষ্ট্রের তো আইন আছে। যদি সে অপরাধ করে থাকে, কোনো অন্যায় কর্মকাণ্ডে যুক্ত হয়ে থাকে, তাহলে রাষ্ট্র আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কিন্তু শিবির করার কারণে কিংবা ছাত্রদল করার কারণে কিংবা অন্য কোনো রাজনৈতিক মতের অধিকারী হওয়ার কারণে কিংবা শুধুমাত্র ছাত্রলীগ করার পরেও যদি শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডের সমালোচনা করেছে, তারপরেও তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। বিষয়টা তো এমন না। মূলত তারা কোনো সমালোচনা, কোনো ভিন্নমতি সহ্য করতে পারত না। ছাত্রলীগ হওয়ার পরেও ভিন্নমত হলে কিন্তু তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। সিচুয়েশনটা তো এই। তো শিবিরকে এমনভাবে ডিহিউম্যানাইজ করা হয়েছে যে বাংলাদেশের সাধারণ মানুষজন শিবিরকে মারার পরে আওয়াজ তোলে নেয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই শিবির সন্দেহে তাকে পেটানো হলো, হলের মধ্যে নির্যাতিত করা হলো, তার হাত পা ভেঙে দেওয়া হলো, অথবা মারাত্মকভাবে আহত অবস্থায় আছে, সেই শিক্ষার্থীর পাশে না দাঁড়িয়ে তাকে নিয়ে গিয়ে থানায় দিচ্ছে হলের প্রকোষ্ঠ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আচরণ। সুতরাং এই জিনিসগুলো তো আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? শুধু ব্যাখ্যা করতে পারেন এই যে এরা যে রাষ্ট্র তৈরি করতে চেয়েছে সেই রাষ্ট্রটা নিবর্তনমূলক, স্বৈরাচারী, ফেসিবাদী রাষ্ট্র এবং ভিন্নমতকে দমন করে দেওয়ার রাষ্ট্র। এছাড়া আর কোনো রাষ্ট্র তারা তৈরি করতে চায় নাই। একজন শিক্ষক কিংবা হল প্রভোস্টের নাম দর্শকদের উদ্দেশ্যে বলবেন কিনা? অনেকের কথাই তো বলা যায়, আমি স্পেসিফিক না বলে শুধু এতটুকু বলি, 4 আগস্টে গণভবনে শিক্ষকরা গিয়ে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 4 আগস্ট গণভবনে গিয়ে বলেছেন যে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর কঠোর হওয়ার নির্দেশ দিচ্ছেন না কেন। আরেকটা ফোন কল তো সবার চোখের সামনে আছে, ভিসির সাথে মাকসুদ কামালের সাথে যখন হাসিনার কথা হয়েছে, তখন মাকসুদ কামাল বলেছে যে একটু ঠান্ডা হলে পরে এই স্টুডেন্টদের ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন। এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসি, এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, যারা হলো সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবির আন্দোলনকে এইভাবে মার্ক করে। এটা নিয়ে পরবর্তীতে তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা কি নেওয়া হয়েছে? ওই শিক্ষকরা তো এখনো শিক্ষকতা করে যাচ্ছে। অনেক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, ডিপার্টমেন্ট ওয়াইজ ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের ব্যাপারে একটা তদন্ত হয়েছে, তদন্ত রিপোর্ট হয়েছে, সেই অনুযায়ী ব্যবস্থা হচ্ছে। কিন্তু আমরা মনে করি যে ব্যবস্থা যথেষ্ট নয়, এখানে আরও ফাস্ট হইতে হবে এবং শিক্ষকদের ব্যাপারে তাদের অপরাধের মাত্রা অনুযায়ী, কারণ তাদের কাছ থেকে নানাভাবে শিক্ষার্থীরা নানা নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে ইসলামোফোবিক আচরণ করে অনেক মেয়েকে হিজাব পড়তে বাধা দিয়েছেন, অনেক শিক্ষার্থীকে দাড়ি টুপির কারণে হীনমন্যতায় ভুগতে হয়েছে, ক্লাসের মধ্যে এই আচরণ করেছেন, ক্লাসে মার্ক কমিয়ে দিয়েছেন, তারপরে হলো যে নানাভাবে হয়রানি করেছেন আচরণ দ্বারা এবং কথা দ্বারা। তো এই যে প্রত্যেককেই আমি মনে করি যে তাদের আচরণের জন্য দায়বদ্ধ এই শিক্ষকেরা। তারা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন নাই, তারা মূলত দলীয় কর্মীর ন্যায় আচরণ করেছেন। সুতরাং তাদেরকে তো এই দায়বদ্ধতা নিতে হবে, তাদেরকে এই আচরণগুলোর জন্যে যথাযথ বিচারের মুখোমুখি হতে হবে। সো বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা চেষ্টা করেছি, কথা বলেছি, যাতে এই শিক্ষকদের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই ব্যাপারে সরব, যারা এই নানা কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন, আন্দোলনের মধ্যেও শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু তাদের ক্লাসে ঢুকতে দেন নাই।